আপনি প্রকাশ্যে শুদ্ধ হলেও ভিন্ন রূপেও ভয়ঙ্কর, বিধ্বংসী আপনি। আরতো উঠে বসলো, শরীরটা হালকা মোচড় কেটে একখান সিগারেট জ্বালালো। ইফরা সামনে বেপরোয়া পুরুষটির প্রতিটি আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আবারও কারো এক টান দিতেই ইফরা বলল, একটু তাকান না আমার দিকে, দেখুন তো মায়া লাগে, তাই না? সত্যি লাগে না? হুম, কেন লাগে না বলুন না? ভালোবাসতে পারিনি আপনাকে, তাই? আর তো হাসলো। এ হাসির ব্যাখ্যা নেই। কি বলেছ? ভালোবাসো না? তোমার চোখ জোরে পানি এরা। তুমি মিথ্যা বললে ওই সাদা মনের চোখ কখনো মিথ্যা বলে না। তুমি ভালোবেসেছ আমায়। এ কি তবে পাপ করেছি? তোমার ভাষার মধ্যে একে কি বলে আমার জানা নেই, তবে দুনিয়ায় হাত বাড়ালে যেখানে সব পাওয়া যায় সেখানে তোমায় পেতে আমার নির্লজ্জ বেহায়া হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। এ আমার প্রাপ্তি। তবে কি আপনি অস্বীকার করেছেন আপনি পাপ করেননি? মানুষ হত্যা পাপ নয়। আমি পাপী। নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করার সাহসে বুকে রয়েছে এরা। ইফরা কণ্ঠ কেঁপে উঠল। সে ধরা গলায় বলল, জানেন তো এইসবে অভিশাপ লাগে, কোথাও না কোথাও গিয়ে ঠিক লাগবে। এসব অনর্থক কিভাবে সামলাবেন আপনি? কাল পেছনের কারণ কি ছিল এরা? ইফরা তাচ্ছিল্যের হাসলো আর তোর হাতটা জড়িয়ে নিয়ে মাথা ঠেকালো তাতে। কতকাল আর ভুলিয়ে রাখবেন আমায়? কতকাল এই আড়ালে আবডালে সব চলবে বলুন তো? আর তো সিগারেটে পরপর দুটো লম্বা টান দিয়ে ধোয়া কিনল। ইফরা বলল, আপনি ঠিক না ভুল এসবের বিচারে আমি নামবো না। আমি সাহসই নই যে আপনার বিপক্ষে দাঁড়াবো। আমি শুধু অনুরোধ করতে পারি, এসব খুন খারাপি সংঘর্ষ বন্ধ রাখুন। আর তো চোখ বুজে তৃপ্তি হাসলো। সিগারেটের শেষ অংশ টেনে মেঝেতে ছুঁড়ে মেরে বলল, বাস্তব হলে লড়তেই হবে, না তো আমি সরে গেলে তোমার সকলে পিষে মারবে। রাখবেন বলুন, আমায় অপরাধী তৈরি করবেন না দয়া করে। আমি নিজের রক্ষার্থে এই নরকে আপনাকে থাকতে বলতে চাই না। এসব ছেড়ে ছুড়ে আসুন না ছোট নবাব। আর তো চমৎকার হাসলো। কেন সবাই নিজেকে জড়াচ্ছে এরা? এসব থেকে দূরে থাকে তোমার জন্য মঙ্গল। ভাবো না সব ঠিক আছে। তাহলে আবারও ভুলিয়ে দিন আমার সব কিছু। কাল রাতের আপনার সেই ভয়ঙ্কর রূপ আমি ভুলে থাকতে চাই। আর তো ঘাড় কাত করে তাকিয়ে বলল, ভুলে রেখেছিলাম। কেন পিছু নিয়েছিলে? এত কিসের কৌতূহল? সব কৌতূহল মঙ্গলজনক নয় এরা। আজ আপনার পাহারাদার আমায় আটকালো না কেন? আর তো চুপ করে রইল। আরও একটা সিগারেট জ্বালানো উচিত তার। টেনশনে সিগারেট বেশি পোড়ায়, তবে জ্বালালো না। ইফরা ধৈর্য নিয়ে অপেক্ষা করছে উত্তরের। লোকটার এক জিনিস ইফরাকে মোহিত করে, আর তো বেশ সাজিয়ে কথা বলতে পারে, হোক মিথ্যা কিংবা সত্য। আর্ধ বলল, সাবনে ক্ষয় দেখেছে এরা। সারা জীবন অন্যের জন্য নিজেকে ক্ষয় করে যায়। যার যখন প্রয়োজন নিজের ইচ্ছে মতো ঘষে ব্যবহার করে। নরম জিনিস থাক পর্যায়ে গলে নিঃশেষ হয়ে যায়। এটা আমাদের শিক্ষা। নরম হলেই শেষ তুমি মেয়ে। আর তো কার্ডবোর্ডে হেলান দিল। আমি নিঃস্বার্থ হয়ে দেখেছি জীবন আমাকে ঠাপিয়ে গেছে। আপাতত এর হিসেব চুকোবার পালা চলছে। ইফরা ছলো চোখে তাকিয়ে শুনল প্রতিটি কথা। আর্থ বলল, আমি এত মারা খেয়েও কখনো বলতে পারিনি ভাগ্য আমার বেলা নিষ্ঠুর। ভাবো তো জীবন কেমনে চলছে। আর্থ উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ালো। আবারও দ্বিতীয় নাম্বার সিগারেট ধরিয়ে শূন্যে ধোয়া ঝুলো। ঘরতে ইফরা দাঁড়িয়ে দেখল উদাসীন লোকটা ছন্নছাড়া হাবভাব। ভাবনায় ডুবল। এফরাদের হাতে দুটো ওষুধ পাঠিয়েছিল আরাধ্য। কথা ছিল রেনুর মায়ের হাতে দেবার। মহিলা যেন এফরাকে ওষুধ খাইয়ে ঘুমানোর ব্যবস্থা করে দেয়। এরফাদ কাজটা তাই করতে এসেছিল, তবে রেনুর মা আজ অবেলায় ফিরে গিয়েছে। পুরো বাড়ি খুঁজেও দেখা পায়নি তার। উপায় না পেয়ে কাগজে মোড়ানো ওষুধগুলো এফরার ঘরে এসেই দিয়ে যায়। রাত বাড়ল। বাড়ির অন্য কাজে লোক দিয়ে খাবার ঘরে পাঠিয়েছে অনুরিমা। এফরা খাওয়া হতেই একবার এসে দেখে গিয়েছে জ্বর বেড়ে চলছিল, সাথে ব্যথা। ইপরা খাবার পালা চুকিয়ে ওষুধ খুলতে দেখল জ্বর ব্যথার সাথে এক ঘুমের ওষুধ। ইপরা চেনে ঘুমের ওষুধ, নামটাও জানে না, তবে তার ঘুম ভালো হয় ভেবে ঘুমের ওষুধ আর খেলো না সে। জ্বরে ওষুধ খেয়েছে, কিছু সময় যেতেই জ্বর নেমে যায় তার। তবুও শুয়ে অপেক্ষা করছিল লোকটার জন্য। ভেবেছে এলে ডাকবে, তবে আরাধ্য ডাকলো না। জাগনা পেল তখন যখন ঘরের দরজা শব্দ করে লাগিয়ে বেরিয়ে গেল।
ইপ্রা ভীত হয়ে উঠছিল ঘুম ছেড়ে। আরাধ্য যেতে সেও পিছু নেয় তার। তবে দেখা মিলল না। ঘরে এসে কালো রঙের এক শাল গায়ে জড়িয়ে বেশ সাবধানে বের হলো মীর বাড়ি হতে। ইফরা জানে রাতের আধারিতে আরাধ্যর অবস্থান হয় স্টিলের ঘরে সেই গোপন কুঠুরিতে। ঘরটা রহস্যময়, না চাইলেও হাজারখানেক সন্দেহ মনের মাঝে থেকেই যায় তার। ইফরা বেশ সাবধানে চলে স্টিল ঘরের দিকে। ভেবেছিল আজ হয়তো বাধা পাবে পাহারাদারদের, তবে তা হয়নি আজ, কারণ তারা হয়তো জানে না আরাধ্য এ ঘরে অবস্থান করেছে। ইফরা আনন্দিত হয়েছিল বোধ হয়ে। ঘরে এসে একই পথ ধরে আবারও কুটিরে ফিরে এলো সে। কি আশ্চর্য, আজ আর সে দিনের অবস্থান নেই। ঘরে শীতলতা থাকলেও কোনো লোক নেই, কিছু নেই। চারপাশে 4টে মশাল জ্বলছে, যার আলোতে ঘর পরিষ্কার। প্রথমের দিকে সন্দেহভাজন কিছু নজর এলো না, সব শুনছেন নিশ্চুপ। এরপর পুরো ঘর পায়চারি করছিল। ঘরের দেওয়ালে সেই লাল লাল দাগগুলো আজ সে হাত ছুঁয়ে দেখছে, এক করে ঘরে প্রতিটি কাছে ছুঁয়ে দেখছে। হঠাৎ হঠাৎ কারো গঙ্গানির আওয়াজ কানে এলো ইফরার। ইফরার শরীর কেমন ঝাঁকি দিয়ে উঠল। শব্দের উৎস খুঁজতে এদিক ওদিক তাকালো, তবে ঘরে কোথাও কিচ্ছু নেই। ধীরে ধীরে কারো হতে থাকলো গঙ্গানির আওয়াজ। অস্পষ্ট কতগুলো কথা কানে আসছে, কেউ কথা বলছে, কিন্তু কোথায় কথা বলছে। ইফরা ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়। ধীরে ধীরে শব্দ অনুযায়ী পা চালায় সে। কিছু সময়ের মধ্যেই পরপর কয়েকবার ঘুরপাক খেল সে, তবুও অস্বাভাবিক কিছু নেই। তবে কেউ কথা বলছে, সে কথাগুলো হালকা পাতলা প্রবেশ করছে ঘরে। ইফরা ক্লান্ত হয়ে ঘরে মেঝেতেই বসে পড়ল, মনে মনে বারবার খোদাকে স্মরণ করছে। ইফরা শান্ত হয়ে ঘরে কান পাতে। ধস্তাধস্তি হচ্ছে, হ্যাঁ ধস্তাধস্তি করছে কেউ। ইফরা উৎস খুঁজে পায় না। পুরো ঘরটা ভয়ঙ্কর এক পাতালপুরি মনে হলো তার কাছে। ঠিক রাক্ষসের নগরী লাগলো, যেতে অদৃশ্য কত কারবার চলে, তবে চোখে পড়ার মতো না। ইফরা রাগে ব্যর্থ নারীর মতো মাটিতে মেঝেতে কয়েকবার হাতে বাড়ি দিতে খটখট এক শব্দ হলো। ইফরার ক্লান্ত মস্তিষ্ক আবারও সজাগ হলো। সে কিছুটা ঝুঁকে মাটিতে কান পেতে কিছু শুনতে চেষ্টা করলো, তবে কথাগুলো এখন আর কানে আসছে না। উঠে বসলো, আবারও পরপর 2বার মাটিতে আঘাত করে নিশ্চিত হলো এটা মাটি নয়, এই স্থানে কাঠের অবস্থান রয়েছে। বেলকি দিতে নতুন এক সাজসজ্জা এখানে। ইফরা কাঠ সরানোর পথ খুঁজল। প্রথমত কার্পেট সরিয়ে এরপর ভারী মোটা কাঠের লম্বা টুকরো বেশ কষ্টে টেনে সরালো। কি ভয়ঙ্কর অন্ধকার, নিচে চোখে পড়ে না, কিছু চোখে পড়ে না। গর্তের নিচে তাকিয়ে উঠে দাঁড়ালো ইফরা। ঘরের এক কোণ হতে মশাল হাতে তুলে আবারও এলো গর্তের কাছে। ওই যে লম্বা এক লোহার সিঁড়ি দেখা যায়। ইফরা গায়ের শাল খুলে রাখে, শাড়ির ব্লাউজ কোমরে, শাড়ির আঁচল কোমরে প্যাচ মেরে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামার আগে মশাল মুখে চেপে ধরে। বড্ড সাহসী লাগছে তাকে। মনের কোণে ভয় জমা হলো তার, লেশমাত্র চেহারা নেই। বীরঙ্গনাদের মতো লৌহ সিঁড়ি দিয়ে নিচে নামে সে। গভীরতা যত বৃদ্ধি পায় কথার আওয়াজ তত স্পষ্ট হয়। ইফরা শেষ সিঁড়ি পার হতেই মুখ থেকে মশাল নামিয়ে নেয়। লোহার সিঁড়ি তাকে আরও এক রাজ্যে নামিয়ে এনেছে, তবে এ রাজ্য গুছানো নয়, লণ্ডভণ্ড এক রাজ্য। একদিকে মাটির ভ্যাবসা গন্ধ, অপরদিকে মাংস পোচার বিষাক্ত ঘ্রাণ। পেটে নাড়িভুড়ি উল্টে বেরিয়ে আসতে চাইছে। ঘরের 4 কোণে বড় বড় কতগুলো ড্রাম রাখা, সেই ড্রাম ভর্তি তরল। গা গুলিয়ে আসছে গন্ধে, শরীর ঘেমে উঠেছে অকারণেই। ইফরা মশাল হাতে শক্ত করে চেপে ধরে একটা ড্রামের কাছে এসে থামল। এরপর এক আঙ্গুল ডুবিয়ে দিল তরলে। বিস্ময়ে থ হয়ে গেল ইফরা। পুরো ড্রাম ভর্তি রক্ত তরল। মনে ভয় আরও খানিকটা জেগে বসলো যখন দেখলো ঘরের পিছনে মানবদেহের হাড় হাড্ডি পড়ে রয়েছে। আরও অবাক করা কাণ্ড, ইয়া বড় বড় কতগুলো হাড্ডি পাতিলে রাখা। ঘরে কোণে কয়লা রাখা, চুলা খোদাই করা। আচমকা কারো চেঁচানোর শব্দ কানে আসতেই দ্রুত ঘাড় ঘোরায় ইফরা। ছুটে আসে এক কাঠের দরজার কাছে। ঘরের দেওয়ালে মাটি কেটে তাতে কাঠের দরজা লাগানো হয়েছে। দরজায় হাত রাখতে শরীরটা কাটা দিয়ে ওঠে ইফরার। লোমকূপগুলো ঠাই দাঁড়িয়ে রয়েছে। কয়েকবার দরজায় হাত ছোঁয়ায়, ভেতর থেকে বন্ধ। কি হচ্ছে দরজার ওপর প্রান্তে জানতে হবে তার। ইফরা আশেপাশে তাকায়, পথ খুঁজে ঘরের ভিতরে রহস্য জানার। তবে চোখ আটকে যায় এক গুহার পথে। এ পথে শুরু কোথায় শেষ কোথায় তার জানা নেই। তবে ঘরের ভিতরে রহস্য জানার একটাই দরজা, যা দরুন এ ঘরে প্রবেশ করা সম্ভব নয়। কাঠের ফাঁকগুলি বদ্ধ ঘরের আলো আসছে, সে ফাঁকায় চোখ রাখে ইফরা। মাফ কর ফারহান,
সুযোগ দে, এক লোক মিনতি করছে। ইফরা চেনে না তাকে, নাম জানে না, তবে আরাধ্য রূপ তখন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর লেগেছিল ইফরার কাছে। মানুষ কিভাবে এতটা মায়াশূন্য হয় ইফরা বোঝে না। আরাধ্য এক কোপে যখন মুন্ডুটা ধর থেকে আলাদা করেছে তখন রক্ত তরলে ঘ্রাণ একটা তৃপ্তি নিয়ে শুকছিল যেন। এই ঘ্রাণ তাকে উন্মাদ করে তুলছে। মুখে এক অদ্ভুত হাসি দেখছিল ইফরা। সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছিল আরাধ্যর পৈশাচিকতা। মুন্ডু থেকে গড়িয়ে পড়া রক্তগুলো বেশ যত্নে এক পাত্র ভরে তুলছে রেজা। ইফরা হাত আলগা হতে মশালটা পড়ে যাচ্ছিল। বুকের মাঝে হৃদযন্ত্রের ধুকপুক শব্দটা তার কানে এসে বাজছিল, হয়তো বেরিয়ে আসতে চাইছে। ইফরা কাঁপা কাঁপা হাত রাখলো বুকের উপর। ধুকপুক শব্দটা কমল না, আরও বৃদ্ধি পেল। অনুভূতি এমন যেন এই বুঝি বুক ফুঁড়ে বেরিয়ে এলো। ইফরা ভাবে, এই কেমন নরপিশাচের সাথে ঘর বেঁধেছে সে। মানুষ খুনি কি তবে এতটাই সহজ? চোখের সামনে একজনের মুন্ডুটা মাটিতে গড়াগড়ি করছে, তার খণ্ডিত দেহের রক্ত দেখো কি জ্ঞান হারানো উচিত নয়? আচ্ছা, লোকটা কি মায়াহীন মানব? কেন এই ধ্বংসযোগ্য? তবে কি ড্রাম ভর্তি সব মানুষের রক্ত? ওই যে যাদের হাড় হাড্ডি গুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে কি তাদের রক্ত সংগ্রহে রেখেছে ছোট নবাব? এ রক্তের কাজ কি, কি করা হয়? ইফরা ভাবনা ছেড়ে বের হলো, আবারও তাকালো ঘরের দিকে। তাকাতে দেখলো আর তো কষের মতো দেহের মাংস আলাদা আলাদা করছে। ইফরা দাঁত দিয়ে নখ কামড়ে ধরে আল্লাহকে ডাকে। আরাধ্য দেহ থেকে কলিজা বের করে উচ্চস্বরে হেসে উঠল। ইফরা শান্ত তাকায় আরাধ্যর রক্তে মাখামাখি হাত দুটো মুখের দিকে। কিছু সময় তাকিয়ে থেকে গলগল করে বমি করে দেয় সে। মাথা ঝিমঝিম করছে। কোনো মতে বেরিয়ে আসে কাল কুঠুরি থেকে। কুঠুরির অন্দরে এসে সব ঠিকঠাক করে রেখে হাঁপ ছাড়ে, তবে মস্তিষ্কে তখনও আরাধ্যর নৃশংসতার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছিল। বর্তমান 4র্থ নাম্বার সিগারেট শেষ করে ঘরে এলো আরাধ্য। ইফরা খাটের উপর পা ঝুলিয়ে বসা। চেহারা কেমন এক বিষণ্ণতা দেখা মিলেছে। চারিদিকে কিচ্ছু খেয়াল নেই তার। আরাধ্য আস্তে আস্তে হেঁটে এসে পাজোড়া জড়িয়ে বসল ইফরার। মাফ করবে আমায়? ইফরা তাকালো, শান্ত চোখে তাকিয়ে থেকে আরাধ্যর মাথায় হাত রেখে বলল, সরে আসুন এই পথ থেকে। আরাধ্যর চোখে পানি। ইফরার পা দুটো একটু উঁচু করে ঠোঁট ছয় তাতে। ইফরা তাকিয়ে দেখল নিঃশব্দে। আরাধ্য বলল, আমার মৃত্যু কি তোমায় কাঁদাবে? খুব বেশি কিছু চেয়ে ফেললাম যার কারণে মরণ চাইছেন? আরাধ্য হাসলো। চাইলে আর কি, তুমি চাইলে আমার বুক চির হৃদয়টা আমি দিতে রাজি। এরা তবে উত্তর চেয়েছি, দিয়ে হৃদয় প্রশান্ত করো। ইফরা মিলান হাসলো। মৃত্যু বুঝি এতটাই সহজ? সহজ তো, ভীষণ রকম সহজ। প্রিয়জনের চোখের তীব্র ঘৃণাও তোর মৃত্যুর সমতুল্য। ঘৃণা যদি মৃত্যু হয় তবে আমি খুনি। গর্বিত হলাম শুনে। বহুদিনের শখ পূরণ হলো আমার। আরাধ্য ঠোঁটে এক হাসি খেলে গেল, যা ধীরে ধীরে কিছুটা প্রশস্ত হলো। ইফরার পা জোড়া ছিঁড়ে কোলে মাথা রাখলো। আমার ধ্বংসের শুরু কবে থেকে জানো? এরা শুনছ? হুম। আমার অতীত নষ্টের কোনো কারণ নেই। যা আছে সব চক্রান্ত, পাপ। আর সে পাপের রাজ্যের উপর তোমার অবস্থান এরা। সে রাজ্যের কর্ণধার আমি, বিচারক আমি। তবে এত সবের মাঝে আমি এক ফুলের চাষ করছি এরা। সে ফুল তুমি। ইফরা চোখ বুজে এক গাঢ় নিঃশ্বাস ছাড়ল। আরাধ্য চুলে এলোমেলো হাত বুলিয়ে পড়ল। শুনেছি জীবনসঙ্গী কেমন হবে তা নাকি জন্মের আগেই বিধাতা ঠিক করে রেখেছেন। সমানে সমানে না হলে নাকি সঙ্গিনী হওয়া যায় না। তবে আপনার রাজত্বে আমার অবস্থান হলো কি করে? আরাধ্য মাথা উঁচু করে মুখে একটু রসিকতা ভাব এনে বলল। ঠিক তো। আজ আর ইফরা বিরক্ত হলো না। আজ বলতে কি এখন আর কোনো বিরক্তই তাকে ছুতে পায় না। যদি তা হয় আরাধ্যকে ঘিরে, তবে ইফরা সব কিছু ভুলে প্রেমের কাঙ্গালিনী। আরাধ্য আবারও মাথা এলিয়ে দিয়ে ডাকলো। এরা? ইরফা উত্তর করে না। আরাধ্য খানিক চুপ থেকে বলল, আমি মানুষ হারানোর ভয় পাই। জীবন থেকে অতীব প্রিয় কেউ চলে গেলে আমি ভাবি আমার জীবন কি তবে থমকে গেল? আমি কি ভেঙে গেলাম? এসব ভাবনা আমার মস্তিষ্কে হানা দেয়। আমি দীর্ঘ সময় অপেক্ষারত থাকি, কবে সে প্রিয়টার নাগাল ধরব। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়েও যখন দেখি মানুষ আমায় ঘিরে চক্রান্তে মেতেছে, অথচ আমি নির্বোধ মানবের মতো তাদের ভালো চেয়ে চলেছে, আমি সরে আসি। নিজেকে ধীরে ধীরে ভাঙতে শুরু করি। এত পরিমাণ কষ্ট দিতে শুরু করি
যা সবার জন্য বিরক্তিকর হয়ে দাঁড়ায়। আমি কল্পনা একখান করে ঘরে বাঁধি যে ঘরের প্রতিটা আনাচে কানাচে প্রতিটি শূন্যস্থান নিচে ভরাট করে দেয়। এক পর্যায়ে থেমে কিছুটা দম নিল আরাধ্য, চোখ বুজে নিঃশ্বাস টেনে বলল, জানো এরা, জীবন অজান্ততেই ধ্বংসমুখী, অথচ বয়সটা কিন্তু শখের। আমার কোনো শখ নেই, আমি পাপী, আমি ধ্বংস, আমি এলোমেলো অগোছালো পথিকেরা। আপাতত আমি শুধু তোমার লোভে। তোমার ছুঁয়ে থাকার যে কী পরিমাণ আকাঙ্ক্ষা আমার, তা তুমি বুঝলে আমি ধন্য হতাম। তুমি আমার নিকট কি তা বোঝানোর কোনো শক্তি আমার নেই। শুধু জানি তুমি সামনে থাকলে আমার শান্তি। এক বিধ্বংসী পুরুষের সমাপ্তি তোমার মাঝে নিবেদিত এরা। ইপ্রা আঙ্গুলে কপাল চেপে ধরল। আপনার কি মনে বাঁধছে না আপনি নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলছেন? এতে আপনার ধ্বংস আসতে পারে। আরাধ্য ফিচেল হাসল। তোমার যে বড় কোনো দুর্বলতা আমার নেই, তার যে স্থান তুমি ক্ষত করবে, তার প্রতিটা আঘাত তোমার সর্বাঙ্গে বিষক্রিয়া ছড়িয়ে দেবে। আপনার কেন মনে হলো আমি আপনাকে আঘাত করব? আমি নিশ্চয়ই তা বলিনি। আঘাত করবে না বলছো? ইপ্রা মাথা নাড়িয়ে বলে। আহ, আরাধ্য মাথা তুলে উচ্চস্বরে হাসে, চুলগুলোর উপর দিকে ঠেলে দিয়ে বলে, করবে করবে, আঘাত তুমি করবে আমায়, এবং সে আঘাত আমি হাসিয়ে মুখে গ্রহণ করব। বলছেন? এবার আরাধ্য স্বল্প হাসল। মানুষ বিপরীতমুখী, সরলতা অবস্থান দিলেও শালা জটিলতায় স্থান নেয়। ইপ্রা ভোর জোড়া কুচকে তাকিয়ে থাকলো। এত হেয়ালি তার মাথায় খেলে না, আবার ইচ্ছেও জাগে না নতুন করে প্রশ্ন করে, কারণ জিজ্ঞেস করার। আরাধ্য জিজ্ঞেস করলো, তোমার বয়স কত ইরা? 16 হবে হয়তো, মনে নেই। আমার কথা জানো? ইপ্রা কিছুটা ভেবে তারপর না করে। আরাধ্য বলল, তুমি সবাই ষোড়শী আর আমি 25-এর ঘরে। আমার বয়সে আসলে ধীরে ধীরে অনুভব করবে জীবনের দৃঢ়তা। ইপ্রা গলা ধরে এসেছে। আর জীবনটা ছোট হওয়াই ভালো হবে ছোট নবাব। এত বিষাদের সঙ্গিনী হয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব নয়। আরাধ্য নির্লিপ্ত চেয়ে থাকলো। ফ্যাকাশে লাগছে ইপ্রার মুখটা। ইপ্রা কেমন যেন। ইপ্রা বুঝদার। আরাধ্যর ভাষ্যমতে মেয়েটাকে সে বুঝদার বলে আখ্যায়িত করে এসেছে। চোখের কোণ দুটো লাল হয়ে রয়েছে, এত সময় নীরবেই কেঁদেছে। আরাধ্য ডাকলো। রক্ত কমলিনী, ইপ্রা তাকালো। জি, বলছেন কিছু? আরো শুনবে? শুনেই তো চলেছি, আমি নীরব শ্রোতা। আরাধ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতীত মনে রাখতে নেই আর ভবিষ্যতে ভাবতে নেই। অতীতে বেদনা দেয়, ভবিষ্যতের মৃত্যু। ইজ ইকুয়াল টু যা ভাবিবে ভাবনাতেই মরিবে। আমায় এভাবে না ভাঙলেও পারতেন। আপনি নিশ্চিত ছিলেন আমি আপনার ভরসার ঘর বাঁধা এক দুর্বল পাখি। আরাধ্য উঠে দাঁড়ালো। ইপ্রাত দুধনি চষে কারো এক চুমু খেলো। এতক্ষণে জমানো বেদনার বুঝি সমাপ্তি হলো। ইপ্রার চোখের কোনা বেয়ে উপচে পড়লো এক ফোঁটা পানি। শক্ত হাতে আরাধ্যকে জড়িয়ে ধরলো। সব অনেক হলো, ফিরে আসুন। চলুন না দূরে কোথাও, এই কোলাহল ছেড়ে দূরে গিয়ে দোচালা একটা ঘর বাঁধি। শান্ত হও ইরা, শোনো, খেতো না। আমি কেন শাস্তি পাচ্ছি না বলতে পারেন? কেন? মস্তিষ্ক আর হৃদয়ের দ্বন্দ্বে আমি শেষ হয়ে যাচ্ছি। এ কেমন জ্বালা ছোট ছোট নবাব। সন্ধ্যা রাতেই গোসল সেরে ছাদে এসে বসেছিল আরাধ্য। এক একা নির্বিলি কতটা সময় কাটানো প্রয়োজন তার, তবে হলো না। 2 বোতল মাল নিয়ে হাজির হয়েছে রেজা। আরাধ্য বিরক্তি মাখা কণ্ঠে ধমকে উঠল। কাহিনী কি? কাজ নেই? আছে তো, কাজ ছেড়ে এখানে কি? রেজা এক বোতলে সিপি খুলে আরাধ্যর দিকে বাড়িয়ে দিল। এরপর নিজের বোতলে লম্বা এক চুমুক দিল। কিছু সময় নীরবে কাটলো তাদের। আকাশে চাঁদ নেই, তবে তারার মেলা বসেছে। ভালোই লাগছে দেখতে। অন্ধকার রাতে আকাশের বিশালতায় মুগ্ধ হবার যথার্থ কোনো কারণ নেই, তবে হতাশা দূরের এক মাধ্যম হতে পারে। আরাধ্য জিজ্ঞেস করল, ছোট শুয়োরের লাশ পৌঁছাতে কেউ দেখেছিল? দেখেছে ছোট নবাব। আরাধ্য কঠোর চোখে তাকালো, রাগান্বিত কণ্ঠে বলল, তবে আর কি, প্রস্তুতি নাও, জেলের পাতানি খাবার হাওলারে কামে লাগাই আমি। রেজা তাকালো আরাধ্য দিকে। আরাধ্য পরপর কয়েকবার মদ গিলছে। চিন্তিত থাকলে এমন করে সে? রেজা জিজ্ঞেস করলো, চিন্তিত লাগছে আপনাকে? কিছু ভাবছেন ছোট নবাব? আরাধ্য অর্ধেক বোতল খালি করে ক্ষান্ত হলো। সময়টা বড্ড বাজে চলছে রে, তার থেকে বাজে আমি। দুজনেই হাসলো খানিক। 2টো সিগারেট বের করে আগুন দিল রেজা। রুদ্রনীল, হুম। পুনর্জন্ম হবে, তাই না? কেন ছোট নবাব? ও জন্মের হিসাবটাও কি চুকিয়ে যাবেন? আরাধ্য মলিন হাসলো, সিগারেটে এক টান দিয়ে বলল, অন্তর পড়ছে রে, বড্ড মায়া মায়া লাগছে।
জিনিস করা খুলে মায়া একটু থাকবে ছোট নবাব। আরাধ্য ভুরু উঁচায়। একটা সংসার করবো ভাবছি। ভাবছেন? হুম, ভাবছি। রেজা ভয়ে ভয়ে খানিক হেসে বলল। আপনি ঘর বাঁধার মানুষ নন। হয় নাকি? আরাধ্য তাকালো, রেজার চোখে চোখ রাখলো। রেজা বলল। এতদিন শুনেছি প্রেম নাকি কাঁঠালের আঠা লাগলে ছুটে না, আজ নিজ চোখে দেখলাম। গলা কাঁপিয়ে হাসলো আরাধ্য। হ্যাঁ, ও সে বালের কথা যে বলেছে সে শালো প্রেমী মরেছে। সিগারেটে এক টান দিয়ে মুখ ভর্তি ধোয়া গেল আরাধ্য। আমি ছিল উজান গাঙের মাঝে, এমনি ডুবে মরবো। তো এসব সিস্টেম চালু থাকলেও আমি নিজস্ব গতিতেই চলছি। হ্যাঁ। রেজা হেসে ফেলল। আপনি একখান জিনিস গুরু, এই কইলেন সংসার করবেন, এই আবার ওসব সিস্টেম নাই। চোরের উপর বাটপাড়িতে আপনি সেরা। আরাধ্য দৃষ্টি স্থির রেখেই হো হো করে হেসে উঠল। সাথে রেজাও হঠাৎ করে হাসি থামিয়ে বলল। কাহিনী কি? বউ নেই, সংসার নেই, সব ছেড়ে এখানে কি? বোতল খালি হয়েছে। রেজা আকাশে পানে তাকিয়ে থেকে বলল। দ্বিতীয়টা নেই। প্রথমটা তো আছে, দ্বিতীয়টাও করে ফেল। রেজা উৎফট হাসলো। আর্থ চিবিয়ে চিবিয়ে বলল। হাসো কেন চালা? কতক বলেছে? হ্যাঁ। আর্থ খেয়াল করলো আজ রেজার মন মরে রয়েছে। সিগারেটের শেষ অংশে লম্বা একখান টান দিয়ে ছাদ থেকে নিচে ফেলো। কিছু সময় নিশ্চুপ থেকে এবার বলল। বিরতির সময় এসেছে রুদ্রনীল, এবার তবে হিসাব চুকিয়ে দেওয়া যাক। আমি যাচ্ছি না কোথাও। খবর কোত্থেকে এসছে তোর কাছে? এতক্ষণ বুঝি আসল কথায় হাত মেরেছে আরাধ্য। রেজা বলল। এসেছি ছোট নবাব, এসেছি। তবে আমি ছাড়ছি না আপনাকে। অপেক্ষারত ছিলাম আপনার মুখে শুনে। আরাধ্য জিজ্ঞেস করলো। কোত্থেকে খবর এসছে রুদ্রনীল? রেজা মিলান হাসলো। মার্জনা করবেন ছোট নবাব। আর্থ আর ঘাটল না, হেঁটে এসে হাত রাখলো রেজার কাঁধে। ভরসার একখান হাত। এই ছায়া ছেড়ে মৃত্যু ব্যতীত রেজা কোথাও গিয়ে স্বস্তি পাবে না। আর্থ বলে। আমি তুই এক হলে আমি চাইছি তুই সংসারী হবি, বছর বছর একখান করে বাচ্চার বাপ হবি। রেজা চুপ থাকে। আরাধ্যর বিরক্তি বাড়ছে। মায়েদের মতো ভংতরা শিখতে কে বলেছে তোরে? রেজা হঠাৎ পা চেপে ধরে আরাধ্য মিনতির স্বরে বলে। আপনি সিদ্ধান্ত পাল্টে নিন। আমি ছাড়ছি না আপনাকে ছোট নবাব। আপনি ব্যতীত আমার শান্তি নেই। আরাধ্য বিরক্ত গলায় বলল। সারা ছেচকাতনে মেয়ে ছেলে, উঠে দাঁড়া বাইঞ্চত। মানুষের ভালো ছেলে সারাটা পশ্চাৎ মারতে লেগে যায়। আমি যাচ্ছি না কোথাও। হ্যাঁ, যাচ্ছি না, ওঠেন এবার। রেজা উঠে দাঁড়ালো। আরাধ্য বড্ড দুঃখের সাথে বলল। 14 শিখের আব্বার ফায়দা নিতে আসবে, বুঝলি? বেশি সেন্টে মারানোর প্রয়োজন নেই। ওসব ভাবে কে ছোট নবাব? তবে নতুন বিয়েটা করছি, বউ রাইখা গারদে রাত কাটাতে বড্ড বিদিক লাগবে। আরাধ্য পুরো কুচকায়। মরিচ খাওয়া শখে, আর পাশে জ্বললেই দোষ। রেজা লজ্জা পেল খানিকটা। আরাধ্য তার লাজুকতা দেখে জিজ্ঞেস করে। ওরা মুখ দেখেছিল? রেজা দ্রুত মাথা নাড়ালো। না। আরাধ্য কেমন করে জানি হাসলো। এরপর আকাশের দিকে তাকিয়ে বলল। তুই ছেলে বহুত ভালো, আর ভালো মানুষ সবসময় মারা খায়, এতে আমি দুঃখ পেলাম। আমিও। হো হো করে হেসে উঠল দুজনে। রেজা জানে আইনের ফাঁক ফোকর মেরে ঠিক বাছিয়ে নিবে তাকে। চট করে হাসি থামিয়ে নিঃশ্বাস ছাড়ল আরাধ্য। এরপর গলা ছাড়ল। নিস্তব্ধ রাতে বিশাল আকাশের মুগ্ধতা ভালোই লাগে। আরও কিছুটা রাত বাড়িয়ে ছাদ থেকে নেমে গেল দুজন। রেজা ঘরে এসেছে। রাইসা বসে বসে ঘুমাচ্ছে, অপেক্ষা করছিল হয়তো। রেজা কাছে এসে দাঁড়িয়ে কিছু সময় পর্যবেক্ষণ করে ডাকলো। রাই। পরপর দুইবার ডাকতে ঘুম চোখ খুলে তাকালো রাইসা। রেজার পরনে জিন্স খুলে লুঙ্গি পরতে পরতে শুধালো। না ঘুমিয়ে বসে রয়েছো কেন? রাইসা জর্ণ কণ্ঠে বলল। এই তো এলেন, এখন একসাথে শুব তাই। রেজা হাসলো বটে, তথাপি লুঙ্গি পরে উদাম শরীরে সে সঙ্গ নিল রাইসার। ছেলেটা উদাম শরীরে ঘুমায়, গায়ে কাপড় থাকলে তার আবার ঘুমে ব্যাঘাত হয়। গড়িতে রাত 11:02। আর্দ্র ঘরে এলো। ইপরা উল্টো ঘরে শুয়ে রয়েছে। আর্দ্র দরজা লাগিয়ে সে দাঁড়ালো। পুরো শরীরে বডি স্প্রে মেরে ধূপ করে শুয়ে ইপরাকে টেনে এনে বুকে ফেল। জেসমিনের সুবাস সাথে মদের বিকট গন্ধে মিশ্রণ, দুটোর মিশ্রণে গা গুলিয়ে আসছিল ইপরার। কিছুক্ষণ নিঃশ্বাস আটকে রাখতেই আর্দ্র বলল। গন্ধ কি খুব বেশি লাগছে? গোসল দিয়ে আসবো? ইপরা চুপ থাকলো। আর্দ্রর পিঠের কাপড় খামচে ধরে গাঢ় হয়ে পড়ে থাকলো। কথা বলল না। আর তো কিছু সময় চোখ বুজে শুয়ে থাকলো। মাথা ছিমছিম করছে, অথচ চোখে ঘুম নেই। চুল টেনে দেবো কি? আর আমি যদি ঘুম আসে তবে?
আদ্য চোখ খুলল, ছোট জবাবে বলল। হুম। ইফরা চটজলদি উঠে বসলো খাটে, বোর্ডে বালিশ রেখে আদর্শ হলো। আদ্য একটু এগিয়ে কোলে মাথা রেখে শাড়ির আঁচল সরিয়ে উন্মুক্ত পেটে মুখ লুকালো। ছোট ছোট হাতে চুল টেনে দিচ্ছে এরা। আরাধ্যর নিঃশ্বাস তখন তার পেটে পড়ছে। লোকটা এমনই, একটু আদরি হতে ভীষণ ছলাকলা করে সে। হঠাৎ এক আকাম করলো, আরাধ্য চুমু খেলো নাভি কাজটায়, তবে কোনো প্রতিক্রিয়া পেলেও ভেবে অবাক হলো, মুখ তুলল। খেয়াল করলো ইফরার মুখের ভঙ্গিমা, এরপর বলল। পানিটুকু জমিয়ে রাখো, আমি দুনিয়া ছাড়লে না হয় কেঁদো খানিক, নয়তো আমার রুহ মজা নেবে আমার সাথে। বলতে পারেন কেন চোখ দুটো পানি ভরে আসছে? খোলস বদলাতে কষ্ট হয় বড্ড, কষ্ট সইতে পারলে নতুন নতুন উপভোগ করতে পারবে। আল্লাহ আমায় খুব ধৈর্য দিয়েছেন, হয়তো নয়তো এত হাহাকার কেমনি লুকাতাম বলুন। আর তো স্বল্পতাই হাসলো। যে অল্পতে লুটিয়ে যায় তার পরাজয় নিশ্চিত। ইফরা তাকিয়ে রইল, একবার শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে বলল। আমার বেলা সব কঠিন। স্বাভাবিক থাকো, সময়ে গড়ালেই ক্ষত সেরে উঠবে, পরিচর্যার প্রয়োজনীয়তা নেই। বলছেন? আর্ধ স্বীকারোক্তি দিল। বলছি। ইফরা নিঃশব্দে হাসলো কেবল। আরাধ্য মলিন হাসির মানে না খুঁজে শুধালো। বুকে আসবে এরা, একটি এ সময় বড্ড পোড়াচ্ছে। ইফরা তাকালো আরাধ্যর দিকে, তথাপি হাত বাড়িয়ে ডাকলো আরাধ্য। শান্ত নদীর শেষ ঠিকানা যেমন উত্তাল সমুদ্রের বুকে, ইফরাও তাই। ছোটখাটো ক্লান্ত শরীর টেনে আরাধ্যর বুকে মুখ বুঝলো। আরাধ্য তৃপ্তির হাসলো, চুলে আলতো হাতে বিলি দিয়ে বলল। সাজসজ্জা নেই তোমার, আজ বলেই কিছু না বলেই ছাড়ছে। তবে রোজ এমন এমন মানব না, শুকনো পাতা হোক বা শুকনো ফুল, গাছ কিন্তু তাকে নিজের থেকে ঠিক আলাদা করেই দেয়। তাই আবারও বলছে, গুছিয়ে চলো। পরের দিন সকালে পুলিশ এলো মীর বাড়িতে। ফজরের নামাজ পড়ে সকালে ওঠার আগেই রন্ধনশালায় এসেছে ইফরা। আজ আরাধ্যর পছন্দসই খাবার তৈরির পরিকল্পনা করেছে। এদিকে চুলে গোস্ত কষাতে দিয়ে ময়দা মাখতে ধরেছে। কষা মুরগির গোস্তর সাথে ঘিতে ভাজা পরোটা লোকটার ভীষণ পছন্দ। রন্ধনে আজ প্রথম ইফরা, কোথায় কি রয়েছে সব খুঁজতে প্রথমে ঝামেলাই হয়েছে তার। তবে এর মাঝে এবার মানহা এসেছিল নিচে। সকাল সকাল খালি পেটে এক গ্লাস গরম পানি পান করা নাকি মেয়েটার অভ্যাস। ইফরার বড্ড মায়া হয় মেয়েটার জন্য। আজকাল ভীষণ বিধ্বস্ত লাগে মেয়েটাকে। চোখের নিচে কালসে দাগ, মুখে ছোট ছোট ব্রণ, সবগুলো যেন মানহার বিষাদের সঙ্গিনী। না জানি কত রাত নিঘুম কাটে তার, চেহারা লাবণ্য হারিয়েছে মানহা। নারীর মনে ফুটতে থাকলে তবে তার বহিঃপ্রকাশ যেমন চেহারাই হয়, বিষাদের বহিঃপ্রকাশটাও চেহারাতেই হয়। সব এলোমেলো ভাবনা একপাশে ফেলে গোস্ত কষিয়ে ঝোল দিল ইফরা। কতগুলো পাকা টমেটো এক বাটিতে নিল। শেষ পাতে টমেটোর চাটনি করবে সে। লোকটা খেতে চেয়েছিল। এক একে সব কাজ গুছিয়ে নিয়েছে ইফরা। ঘড়িতে সময় কত কে জানে। এর মাঝে অরুণিমা এসে হাজির হলো রন্ধনশালায়। চেয়ারে কিছুটা রাগের আভা। ইফরার দিকে মৃদু রাগ নিয়ে তাকাতেই হেসে দিল সে। ঝোল প্রায় শুকিয়ে এসেছে। অরুণিমা সেদিকে খেয়াল করে নেড়েচেড়ে নামিয়ে দিল। ইফরা টমেটো কাটছিল, এরই মাঝে গলা ছেড়ে হাঁক দিলেন অরুণিমা। ও রেনুর মা, রেনুর মা। নিস্তলে রেনুর মায়ের থাকার একখান ছোটখাটো ব্যবস্থা করেছে অরুণিমা। রেনুর বিবাহের পরে এই ভাঙ্গাচোরা দোচালা ঘরে কেমন জানি দম আটকে আসতো তার। অরুণিমা হয়তো সব বুঝেই স্থান দিয়েছে। রেনুর মা এসে দাঁড়ালো চুলার মুখে। অরুণিমা আদেশ করলেন, পরোটাগুলো বানিয়ে ভেজে দাও রেনুর মা। বৌরানী একাই চুলোর আছে, অনেক কাজ করছে। রেনুর মা ব্যস্ত হাতে পরোটা বানিয়ে তেলে দিতে লাগলেন। অরুণিমা সেই পরোটা তেলে ভেজে তুলে নিচ্ছে। ইফরার মনে মেঘ জমল। যেসব কাজ নিজ হাতে করার শখ ছিল তা হয়ে উঠছে না। একখান চুরি হাতে নিয়ে পাকা টমেটোগুলো কাটতে যাবে তার আগে ধমকে ওঠে অরুণিমা। বড্ড সাহস সঞ্চয় হয়েছে তোমার বৌরানী। আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও রন্ধনের কাজে হাত দিয়েছো তুমি। ইফরা শুষ্ক ঢোক গিলে গলা ভেজালো। অরুণিমা উল্টো ঘুরে গিয়ে মেয়েটা ভর্ত মুখের দিকে খানিক সময় তাকিয়ে থাকলো। ছোটখাটো মুখটাই ভয় ভয় একখান ছাপ। অরুণিমা ফিক করে হেসে দিল। ইফরা অবাক চোখে তাকালো। অরুণিমা হাসি থামিয়ে বলল, ভয় পেয়েছিস?
ইফরা মাথা ঝাঁকালো। অরুণিমার হাসি এবার আরও গাঢ় হলো। চুলার আঁচ কমিয়ে সে ইফরার পাশে দাঁড়ালো। একটু আদুরে হাতে স্পর্শ করলো ইফরার গাল। ফর্সা গাল হয়ে উঠেছে। অরুণিমা শাড়ির আঁচলে মুখের মৃদু ঘামটুকু মুছিয়ে দিল। এরপর নরম স্বরে বলল, বহুবার বলেছি বৌরানী, তুমি মেয়ে, এই মীরবাড়ির রানী। আমার ফায়াজ ব্যতীত অন্য কোনো কাজে তোমার মনোনিবেশ করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। তবুও তুমি যেন শুনছই না। ইফরা কথা বলতে পারে না, গলায় দলা পাকিয়ে আছে সব। অরুণিমা আরও কিছু বলবে এমন সময় অন্দরে চেঁচামেচি কানে আসে। হাতে কাজ সব ফেলে রেখে অরুণিমা অন্দরে আসে। ইফরা ব্যতিক্রম নয়। শাড়ির আঁচল মাথায় টেনে এগিয়ে এলো অন্দরে। পুলিশ এসেছে। আটকে ওঠে ইফরা, গলা শুকিয়ে আসছে তার। চেয়ারম্যান বাড়িতে পুলিশ আসা নতুন ব্যাপার নয়, তবে আজকাল পুলিশ দেখলে মনে এক অচেনা ভয় জেগে বসে তার। হয়তো কিছু একটা হারানোর ভয়, একটা বিশ্বস্ত আশ্রয় হারানোর ভয়। অরুণিমা কাপের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়, এরপর কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কাহিনী কি অফিসার? সকাল সকাল এসেছেন? কাব্য এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল মহিলাকে। অরুণিমা নিঃসন্দেহে রূপবান, এতে কারো সন্দেহের অবকাশ নেই। অরুণিমা ভুরু কুঁচকাল। কাব্য দৃষ্টি নামিয়ে বলল, চেয়ারম্যান সাহেব কোথায়? ডাকুন ওনাকে। ইফরার কি জানি হলো। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল সিঁড়ির দিকে। মাথায় কাপড় আলকা হয়ে লম্বা বিনুনিটা দুলতে দুলতে সিঁড়ি বেয়ে উঠছে। কাব্য ঠোঁট কামড়ে দেখলো মেয়েটার ছুটে যাওয়া। হৃদয় স্পন্দন দ্রুত কমতে শুরু করলো তার। যতদূর অবধি ইফরার চোখে আড়াল না হয় ততদূর অবধি তাকিয়ে থাকলো সে। সবেমাত্র ঘুম থেকে উঠেছে আরাধ্য, তখনও কাটেনি ঘুমের রেশ। মাথাটা ঝিমঝিম করছিল বটে। সেসবে পাত্তা না দিয়ে বিছানা ছেড়ে গোসলখানার দিকে পা বাড়িয়েছে। এমন সময় পিছন হতে দুটো নরম হাত জড়িয়ে নেয় তাকে। আরাধ্য নাকে এক মিষ্টি গন্ধ আসে। সেই গন্ধটা চিনে ইফরার শরীর হতে বেশ কয়েকবার পেয়েছে, যার দরুন চিনতে আর কষ্ট হলো না নরম দেহের মালিককে। আরাধ্য কিছু সময় নিশ্চুপে দাঁড়িয়ে থাকলো। ইফরার দেহ অস্বাভাবিক কাঁপছে, বারবার খামচে ধরছে বুকের মাংস। পরিস্থিতি বড্ড গোলমেলে, তবুও স্বাভাবিকতার কথা চিন্তা করে বুক হতে ইফরার হাত দুটো নিয়ে পরপর চুমু খেলো। এরপর কিছুটা রসিক হয়ে বলল, তুমি ভীষণ কোল ঘাসা হয়েছে এরা, যখন তখন এসে আদর হয়ে চিপকে যাচ্ছ। ইফরা ডুকরে উঠল। আরাধ্যর বোধগম্য হচ্ছে না কিছু, তবে সে হটকরিতা করা ছেলে নয়। শান্ত কণ্ঠে শুধালো, কিছু কি হয়েছে বলবে আমায়? ইফরা আরও চিপকে গেল কিছুটা, যেন সে ভয় পাচ্ছে। আরাধ্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়ালো। দোয়াত ইফরার গালে রেখে একটুখানি দেখলো, এরপর বলল, আমি তুমি বুঝতার মেয়ে বলেই জানি, তবে কিসের তো ব্যাকুলতা এরা? নিচে পুলিশ এসেছে। কেন এসেছে? আপনি উল্টোপাল্টা কিছু করেননি তাই না? পুলিশ এসছে? ইফরা সরল চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে। আরাধ্য হাসি থামিয়ে বলল, পুলিশ এসছে বলে তুমি ভয়ে ছিটকে যাচ্ছ? এই বাড়িতে পুলিশ আসা নতুন কবে থেকে হলো বলো তো? আপনি হাসছেন। কি বলছো? হাসলাম বুঝি? রসিকতা মোটেও ভালো লাগছে না আমার। নিছতে চেঁচামেচি কানে বাজছে। দুজনের কথা স্থগতি হলো। আরাধ্য বিছানা পাশ হতে গেঞ্জি তুলে ঘর থেকে বেরিয়ে গেল। ইফরা অশান্ত মনে আবারও বিপদের এক আশঙ্কা পেল। আরাধ্যর পিছু নিয়ে নিচে এলো। ততক্ষণ রেজাকে আটকে রেখেছে দুজন পুলিশ। চেয়ারম্যান কাব্যর সাথে কিছু একটা বলছিল। অরুণিমা রাইসাকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। মীরবাড়ির কাজের লোক থেকে শুরু করে প্রতিটি সদস্য আপাতত অন্দরে উপস্থিত। ইফরা শেষ সিঁড়িতে এসে থেমে গেল। আরাধ্য গিয়ে সোফায় গা এলিয়ে বসলো। এরপর আশেপাশে তাকিয়ে সব দেখে নিয়ে ডাকলো, অফিসার, ও অফিসার। কাব্য ঘুরে তাকালো। আরাধ্য আর চোখে কেমন করে জানি দেখলো তাকে। খবর ভালো তো নাকি? বহুত ভালো ছোট না বাবু, আপনার বলুন। আমার খারাপ থাকার কারণ নেই, তবে হ্যাঁ, আমি থাকলে বাকিদের ভালো থাকার কারণ নেই। বাহ, চমৎকার কথা। তবে আমার কেন জানি মনে হয় এই ভালো থাকা দীর্ঘস্থায়ী নয়। বলছেন? বলছি। বেশ তো, তাহলে ধরে রাখুন সময়। তবে এইবার চিকিৎসা ঘটার পালা। হুম, এটি হবার নয়, তবে এর বাহিরেও খানিক গল্প থাকে সাহেব। উপস্থিত সকলে নিশ্চুপ। ইফরা তীক্ষ্ণ চোখে পরখ করে উপস্থিত সকলকে। হঠাৎ কাব্য একজন কনস্টেবলকে ইশারা দিতে রেজার কোমরে দড়ি বাঁধতে শুরু করে। মুহূর্তে তীব্র এক চিৎকারে কেঁদে ওঠে রাইসা। অরুণিমাকে ছেড়ে ছুটে আসে আঁকড়ে ধরে কাব্যর পা।
দয়া করুন অফিসার, বাঁধবেন না তাকে, ধরবেন না, দোহাই লাগে ধরবেন না, ছেড়ে দিন। আমার সংসার হয়নি, আমি সংসার করব ওই মানুষটার সাথে, অনুরোধ করছি, ধরবেন না। কাব্য নিষ্পলক চাহনিতে শুধু দেখে রাইসার আর্তনাদ। মেয়েটার বয়স কম। কাব্যর মনের কোণে খানিকটা মায়ের জন্ম নিল আইনের কাছে হাত দুটো বাঁধা তার। রাইসার কানারত মুখের পানে তাকে করা আদেশ করল রেজা। উঠে দাঁড়াও রাই, বেগানা পুরুষের পায়ে তোমার অবস্থান নয়। রুদ্রনীল রেজার অর্ধাঙ্গিনী তুমি, এত কোমলতা মানানসই না। দাঁতে দাঁত চেপে ধরল রাইসা। বসা ছেড়ে উঠে এসে চেপে ধরল রেজার ছাই রঙের শার্টের কলার। রেজা জড়বস্তু নেই দাঁড়িয়ে থাকলো ঠিক যেন অনুভূতি শূন্য। রাইসা ভেজা গলায় বলল, আপনি বড্ড স্বার্থপর পুরুষ রুদ্রনীল। আপনি তাদের কেন বলছেন না আপনি নির্দোষ? ওদের বলুন না আপনি কোথাও যাচ্ছেন না। শুনছেন রুদ্রনীল, কথা বলুন, ওদের বাড়তে নিষেধাজ্ঞা দিন। এবারও নিশ্চুপ রেজা। রাইসা বড্ড অভিমান হলো। কান্না থামিয়ে কিছু সময় তাকিয়ে দেখলো রেজার চোখ জোড়ায়। ও দৃষ্টি যেন একদম শান্ত। রাইসা সরে দাঁড়ালো, হাতের তালুতে চোখে গড়িয়ে আসা পানিটুকু মুছে নিল। রেজা বোধহয় এবার খুশি হলো। রাইসার মুখের পানে তাকিয়ে বলল, মানুষ শক্তের ভক্ত, নরমের জম রাই। এত উদারতায় জীবন চলে না। কেতো না, আমি ফিরবো। আর যদি না আসেন তবে? তবে সকলকে বলে দিও, আমার কবরের পাশে তোমার জন্য জায়গা রেখেই যেন আমায় দাফন দেয়। এবার আর কাঁদলো না রাইসা। গলা শক্ত করে বলল, আমি পথ চেয়ে থাকবো আপনার আশায়, আমায় নিরাশায় মারবেন না। চলুন অফিসার। কাব্য মাথা ঝাঁকিয়ে সাই জানালো। কনস্টেবল দুজন দুই দিক থেকে রেজাকে টানতে টানতে নিয়ে পার হলো মীরবাড়ির সদর দরজা। রাইসা তার যাওয়ার পানে তাকে ধপ করে মেঝেতে বসে পড়ল। এই তো বিয়ে হলো তার। লোকটার সাথে প্রকৃতি জুড়ে দিল তাকে। তবে এটা কি ছিল? প্রকৃতি এত নিষ্ঠুর হলো কি করে? হু হু করে কাঁদতে কাঁদতে যাদন বুকের আঁচল মেঝেতে লুটিয়ে পড়েছে। এতক্ষণ উঠে দাঁড়ালো আর্ধ, পা বাড়ালো ঘরের উদ্দেশ্যে। তবে রাইসার কাছে এসে থেমে গিয়ে বলল, দুর্বলতা প্রকাশ মানে উপহাস। ঘরে জমে মেয়ের বাড়ির মেয়ে বউরা এভাবে কাঁদে না। আর্ধ আবারও পা বাড়ালো। তবে পথে আবারও থামতে হলো তাকে। সে ফিরবে তো ছোট নবাব? আর্ধ ঠোঁটের কোণে মৃদু হাসি, কণ্ঠে গাম্ভীর্য রেখে বলল, বলেছে যখন ফিরবে তখন নিশ্চিত থাকো সে ফিরবে। আর দাঁড়ালো না। গটগট করে হেঁটে চলে গেল সে। একে একে সকলেই স্থান ত্যাগ করলো। ইফরার বোধহয় রাইসাকে কিছুটা সান্ত্বনা দেওয়া উচিত। তবে সে কিছুই বলল না। বড্ড কঠোরতা দেখা দেয় আজকাল। হয়তো স্বার্থপরতা কাজ করছে ভেতরে। কিছু সময় তাকিয়ে থেকে সেও এলো। আর্ধ ততক্ষণে মদের বোতল হাতে বসেছে। দোল খাওয়া চেয়ারটায় গা এলিয়ে কত শান্ত হয়ে মদ গিলছে সে। ইফরা দরজা লাগিয়ে এসে পায়ের কাছে বসলো। আস্তে করে মাথাটা রাখলো কোলের উপর। আর্ধ দৃষ্টি ঘুরিয়ে তাকালো। এরপর এক হাত রাখলো মেয়েটার মাথায়। ইফরা চোখ বুজে নিল। আর্ধ আরেক ঢোক গিলে বলল, বড্ড গলিয়ে যাচ্ছ তুমি এরা। যদি তাই হয়ে থাকে তবে এলোমেলো আমিটাই বড্ড নাদান ছোট নবাব। কেননা বহুবার কঠোর ও নিষ্ঠুর হতে গিয়েও ব্যর্থ হয়েছি। আর্ধ একটু ঝুঁকে গিয়ে নরম গলায় বলে, কি থাকলো কি ঘটলো এসব ভেবে আফসোস জমালে জীবনের সবচেয়ে বৃহৎ ধোকাটা তুমি খাবে। জীবন তো সেই কবেই পরিপূর্ণ ধোকা দিয়েছে আমায়। এর চেয়ে বড় ধোকা কি আদৌতেও আছে ছোট নবাব? কথা সত্য। ইফরা গাঢ় এক দীর্ঘশ্বাস টানলো। একখান আবদার করি। আর্ধ মদের বোতলটা রাখলো। এরপর মনোযোগী হলো। ইফরা বলল, ছেড়ে যাবার জন্য নিশ্চয়ই হাত ধরেনি, তাই না? যদি তাই হয় তবে আপনি ব্যতীত আমার কিছুই নেই। আপনি ছেড়ে যাবেন না? উঠে এসো এরা, তোমার স্থান পায় না আমার বক্ষ পিঞ্জরে। অহেতুক নিজেকে নত করো না। ইফরা অনেকক্ষণ আর্ধ চোখ জোড়া দেখল। রক্তবর্ণ ধারণ করেছে চোখগুলো। এর কারণ কি? সত্যি কি কোনো কারণ আছে? ধীরে ধীরে উঠে দাঁড়ালো আরাধ্য। এক ঝটকায় এনে তাকে কোলে বসিয়ে কয়েকবার গলায় নাক ঘষে বাহিরে রৌদ্রতাপ বেলকনি দরজা দিয়ে কিছুটা ঘরে প্রবেশ করছে। দুপুরে কড়া রোদ তখন। আরাধ্য অর্ধ মাতাল। নেশার ঘরে আরও শক্ত করে জড়িয়ে ধরল ইফরাকে। লোকটার বেশভূষণ পুরো জঙ্গিদের মতো হয়ে উঠেছে। মাথার চুলগুলো ঘাড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুখ ভর্তি চাপদাড়িও বেশ বড় হয়েছে। আগে হলে হয়তো নাক সিটকাতো ইফরা, তবে এখন মায়া মায়া চোখে দেখল। আর তো নেশার ঘরে কিছু বকবক করছিল। ইফরা ডাকল, শুনছেন? সারা আসে না। কোনো মতে নিজেকে সরিয়ে নিল ইফরা। আলতো হাতে আরাধ্যর মাথাটা নিয়ে রাখলো চেয়ারে। তারপর গিয়ে দাঁড়ালো বেলকনিতে। রাত 11টা।
তারও বেশি। অন্ধকারাচ্ছন্ন রজনী, আকাশের তারা আর চাঁদের সমাহার। আশেপাশে কত কত জোনাকি আলো বিলাচ্ছে। বড্ড উদাসীন লাগছে কাব্যকে। হাতে সবেমাত্র জ্বালানো সিগারেট। পরপর কয়েকবার গাঢ় টান দিয়ে ধোঁয়া গিলছে। এলোমেলো চিন্তায় মাথা ভার হয়ে রয়েছে তার। অবধি কত প্রশ্নে হিসাব কষা বাকি তার জন্য। জীবন আপাতত দুমুখ সাপে কাটছে তার। আর নয়তো সাপের মুখ চুমু, ব্যাঙের মুখে চুমু খাওয়া, এমন কিছুই ঘটেছে। পথঘাট বেশ ফাঁকা। পশ্চিমা ছোট এক জঙ্গল পেরিয়ে সামনে বৃহৎ এক পুকুর। বড্ড নিরিবিলি এক স্থান। সচরাচর এসব স্থানে কারোর আগমন ঘটে না। গ্রামের লোক ভূতে ভীষণ বিশ্বাসী। তাদের ধারণা বহুদিন কোনো স্থান পরিষ্কার না করা হলে অথবা কোনো জঙ্গল বা বন্দি স্থান, এসব স্থানে ঠিক ভূত বসবাস করে। ব্যাপারটা ভীষণ হাসির। তবে আপাতত কাব্য হাসছে না। অস্থিরতায় নিরাময় প্রয়োজন। জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে পুরো দুখানা সিগারেট শেষ করলো। আবারও তৃতীয় নাম্বার সিগারেটে আগুন দিয়ে ঠোঁটেকোণ চেপে ধরলো। কিসের এত ব্যাকুলতা ঘিরছে তাকে, এই প্রশ্নের উত্তর জানা প্রয়োজন তার জন্য। এলোমেলো হেঁটে শেষমেশ এসে ঠেকলো পুকুর পাড়ে। পানির ওপর চাঁদের ছায়া পড়ছে। দূরে এক আম গাছের দিকে এগিয়ে যাচ্ছিল সে। তবে খেয়াল করলো গাছের গুঁড়িতে কেউ বসে আর রয়েছে। সত্যি কি বসা, নাকি ইহা ভ্রম? দনমনও করছিল কাব্যের মন। হঠাৎ মনে হলো মস্তিষ্ক তার সাথে ছলনা করছে। সিগারেটে আবারও গাঢ় এক টান দিয়ে লোকটার গতিবিধি দেখতে লাগলো। গাছের গুঁড়িতে বসা ব্যক্তিটিও সিগারেট টানছে। কাব্য নিশ্চিত হলো ওটা কোনো যুবক। মেয়েরা নিশ্চয়ই আধারিতে সিগারেট টানবে না। এবার হাঁটা ধরলো। দৃষ্টির সামনে পানে স্থির রেখে টলতে টলতে এসে দাঁড়ালো গাছের গুঁড়িটার কাছে। সিগারেটের শেষ অংশ পুকুরের পানিতে ফেলে ধপ করে বসে পড়ল ব্যক্তিটির পাশে। অস্থির মনে হচ্ছে নাকি চিন্তিত? আর তো সিগারেট ঠোঁটে গুজলো। ঘাড় কাত করে একবার তাকিয়ে আবারও পানির দিকে দৃষ্টি রেখে রহস্য হাসলো। কাব্য বলল, একটা সিগারেট দিই? আর তো পকেট থেকে এক প্যাকেট সিগারেট আর লাইটার বের করে এগিয়ে দিল। কাব্য আবারও সিগারেট ধরিয়ে টানতে থাকলো। দুজনের মাঝে খানিক নীরবতা কাটলো। গাছের গুড়ির পাশে ছোট ছোট কতগুলো মাটির দলা। আর তো কয়েকটা হাতে তুলে নিয়ে মাঝ পুকুরে চাঁদের আলো লক্ষ্য করে ছুলো। মুহূর্তেই ঢেউ দিল পানি। পরপর কয়েকটা ঢিল পানিতে কম্পন হচ্ছিল। আর্ধ অনুভব করলো এই কম্পন। মধ্যরাতে ঝমঝমে পরিবেশ, পানি টুপ টুপ শব্দটুকু বেশ লাগছিল শুনতে। কাব্যর কি হলো কে জানে। আস্তে করে আরাধ্যর কাঁধে মাথা রাখলো। এরপর আবারও সিগারেট টানতে থাকলো। আর্ধ একটুও চমকালো না বোধহয়, অথচ তার চমকিত হবার কথা ছিল। পরপর আরও 2-3টে ঢিল ছুড়ল পানিতে। অতঃপর হাতের কাছে আর কিছু পেল না। বেশ কিছু সময় আবারও নীরবে কাটিয়ে কাব্য বলে, অস্থির হৃদয়ে স্বস্তির কারণ কি ভাই? মৃত্যু। কাব্য মাথা ঝাঁকালো। হুম। আর তো ঘাড় কাত করে একবার দেখলো কাব্যের মুখটা। দুজনে এক অংশে বেশ মিল। বুড়োর কাছে কাটা দাগটা। দীর্ঘশ্বাস ছাড়লো আরাধ্য। কাব্য ফের বলল, মাথায় হাত বুলিয়ে দিবে ভাই, বড্ড ক্লান্তি ধরছে। কাজবাজ নেই, এখানে কার বলে ফেলে দেখছো? দাও না ভাই। আর্ধ চেয়েও রাগ করতে পারল না। হাত বুলিয়ে দিতে থাকলো কাব্যর মাথায়। থেকে থেকে চুল টেনে দিতে থাকলো। কাব্য শ্বাস ফেল। সব কেমন এলোমেলো টানছে। আরাধ্য জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাব্য অনেকক্ষণ চুপ থেকে বলল, কারো বউয়ের প্রতি প্রেমের নজরে তাকানো নিশ্চয়ই পাপ। ইরার কথা বলছিস? কাব্য সোজা হয়ে দু হাতে হাঁটু ধরে বসলো। বড্ড মনে ধরলো তাকে। একজোড়া ভয়ার্ত চোখ ছিন্ন ভিন্ন করছে আমায়। কেন যেচে মৃত্যু চাইছিস অভিরূপ? বড্ড আদরের জিনিস, মারতে কষ্ট হবে তো। কাব্য হাসলো। ভাগ্যের দোহাই দিয়ে ললাটের লিখনে যদি সে আমার হয় তবে। আরাধ্য হেসে ফেলল। তবে তার মৃত্যু নিশ্চিত। কাব্য উচ্চস্বরে হেসে উঠল। মেরে দে আমায়। এত বিষাক্ত জীবনের মানেটাই বা কি? আমার হাতে মরার দেখি বড্ড শখ তোর, কুত্তার বাচ্চা। চেতে যাচ্ছ তো ভাই, ব্যাপারটা ঠিক যায় না তোমার সাথে। আরাধ্য মলিন হাসলো। কাব্য করল কি, মাটিতে জড়ো হয়ে শুয়ে পড়ল। মাথাটা রাখলো আরাধ্যর কোলে। আরাধ্য বলল, আইনের গর্ত হয়ে অপরাধের কোলে মাথা রেখে দুঃখ বিলাস করছিস, ঘেন্না লাগে না? লাগছে তো নিজের ওপর। উঠু বস। কাব্য বিন্দুমাত্র নড়ল না। রাত বাড়তে থাকলো। জঙ্গলের পাশে শেয়ালের ডাক কানে বাজছে। ঝিঝি পোকার শব্দ কানে বাজছে। কাব্য ডাকলো, ভাই। হুম। আমার আজকাল ভয় হয় ভাই। আর কত লুকিয়ে চলবে সব?
অকপটে হাসলো আরাধ্য। বই প্রকাশ যখন হবে তখন হয় সমাপ্তি টাকা যাবে। কাব্য চোখ বুজে নিল। আমার জন্যে মন জানি কেমন করছে, একবার দেখা দিয়ে আসি। আব্বাচান খুঁজছে তোকে। এত বছর তোর পরিচয়হীন ছেলের জন্য মন উতলা হয়ে উঠেছে। কাব্য চট করে বসলো। হয় নাকি? আরাধ্য উত্তর করলো না। কাব্য বলল, কপাল খুললো তবে। কি বলছো? হবে হয়তো। কাব্য কারো নিঃশ্বাস ছাড়লো। আরাধ্য চোখ দুটোর ওই শান্ত দৃষ্টিতে কিছু একটা রয়েছে। এত নিশ্চুপ সে কবে থেকেছে? কাব্য ভাবনা ছেড়ে জিজ্ঞেস করলো, এত অস্থিরতা কিসের? কারো সময় শুরু, কারো হয়তো শেষ। কাব্য ভুরু কুঁচকায়। মানে? সব কথার মনে থাকতে আছে নাকি? কাব্য কথা বাড়ল না। আরো কিছু সময় নিশ্চুপ বসে রইল দুজন। রাত বোধহয় 2টা নাগাদ হঠাৎ ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো ইফরা। ঘুম ভেঙে গেল তার। তবে আশ্চর্য, কি আশ্চর্য, পুরো ঘর অন্ধকার, অথচ তার ঠিক মনে আছে সে আলো জ্বালিয়ে ঘুমিয়েছিল। তবে কি বিদ্যুৎ নেই? হবে হয়তো। ইফরা আবারও ঘুমোতে চাইল। যেই না চোখ দুটো লেগে আসার মতো, ঠিক তখনই আবারও কারো গরম নিঃশ্বাস অনুভব করলো সে। দ্রুত উঠে বসলো। ভয়তো কাপা গলায় আওড়ালো, কে কে? কোনো উত্তর এলো না। মন গহ্বরে ভয়ের বাসা বাঁধল। শরীরের লোমকূপগুলো ভয়ে জেগে উঠেছে। শীত শীত অনুভব হলো তার। অন্ধকারাচ্ছন্ন ঘরে কিছুই নজরে আসছে না। আবারও এক শীতল বাতাস সর্বাঙ্গে প্রভাবিত হলো ইফরার। শরীরটা কেমন জানি ঝাঁকুনি দিয়ে উঠল তার। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। আশেপাশে হাতিয়ে বুঝতে চাইল কেউ আছে কিনা, তবে ব্যর্থ হলো। কিছু সময় চুপচাপ বসে এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে সর্বটুকু পর্যবেক্ষণ করলো। মন বলছে কোথাও কেউ নেই। এই ভাবনাকে প্রশ্রয় দিয়ে নিজেকে শান্ত করতে চাইলো। তবে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মোমবাতির খোঁজে। একটু একটু করে হেঁটে কোথায় এলো ঠিক বুঝতে পারল না সে। হঠাৎ কানের কাছে কারো শীতল স্পর্শ পেতেই শরীর হিম হয়ে যায়। ইফরা আবারও জিজ্ঞেস করলো, কে? দয়া করে এমন করবেন না, আমার ভীষণ ভয় করছে, দেখা দিন। এবার ভয়ঙ্কর কিছু হলো। পৌশালীর শক্ত দুটো হাত চেপে ধরল ইফরার কোমর। গা গুলিয়ে এলো ইফরার। ঘৃণায় মুখ কুঁচকে এলো। স্পর্শ ছিল এতটাই গায়ে, যা ধীরে ধীরে প্রসারিত হয়ে হাত গিয়ে ঠেকলো ইফরার নরম পেটের দিকে। আরেক দফা চমকিত হলো মেয়েটা। দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলল, কে আপনি? মরণে এত তীব্র আকর্ষণ কেন? এক হাতে পেটের মাংস খামছে ধরল ছায়ামানব। নিষিদ্ধ জিনিসের প্রতি অমায়িক এক প্রলোভন সকলের থাকে প্রিয়তমা। আমি ব্যতিক্রম নই। নখ গেঁথে গিয়েছে, হয়তো জ্বালা ধরছে। ইফরা চোখ বুজে কিছুটা সময় বুঝে ওঠার আগেই এক ঝটকায় ঘুরিয়ে দিল তাকে। শক্তপোক্ত এক থাপ্পড় পড়ল ইফরার গালে। মুহূর্তে চোখ মুখ অন্ধকার হয়ে আসে তার। চোখের সামনে অন্ধকার ঘরটা কেমন ঘোলা লেগে যায়। মিনিট কয়েকের মাঝে জ্ঞান হারালো সে। ছায়ামানব আগলে নিল তাকে। আলতো করে মাথাটা রাখলো বুকের বাম দিকে। বুকের মাঝে হৃদযন্ত্রে অস্বাভাবিক ধুকধুক শব্দটা ধীরে ধীরে কমে এলো তার। আস্তে করে এক চুমু খেলো ইফরার ললাটে। এরপর কোলে তুলে নিল ইফরার ছোটোখাটো দেহটা। রাত পেরিয়ে আর্ধ ফিল ভোরের দিকে। এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে দরজা খুলে ঘরে ঢুকলো। পুরো ঘর ফাঁকা, ঠিক যেন খা খা করছে। কপাল কুঁচকে দু একবার ডাকলো আর্ধ। এরা এরা কোনো জবাব এলো না। অথচ মেয়েটাকে ডাকার আগে কাছে এসে ভিড়ে। আর তো পুরো ঘরে চোখ বুলে বেলকুনির দিকে তাকালো। ওদিকটাও ফাঁকা দেখাচ্ছে। যথারীতি বেলকুনিতে আর গেল না সে। ঘর ছেড়ে বেরিয়ে পড়লো। ছাদের দিক দেখা পর্যন্ত গুনগুন করতে করতে ছাদের দিকে হাঁটছে। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্নে ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে, আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্তি করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া যায়। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। ছাদে এসে দাঁড়ালো। পুরো ছাদ ফাঁকা। ভোরের আলোতে একটু একটু করে পরিষ্কার হচ্ছে প্রকৃতি। চারদিক পাখির দল ক্যাচ ক্যাচ করছে। এটা তাদের নিত্যদিনের কাজ। আর তো ছাদ থেকে বাগানের দিকে তাকালো। ওদিকটাও ফাঁকা লাগছে। বিড়বিড় করে কিছু একটা বলবে, এরপর চিলেকোঠা ঘরের দিকে গেল। কি জানি ভেবে বেশ সাবধানে মাটির নিচে পথ দিয়ে এলো কাল কুঠুরিতে। আর্ধর মন বলছিল মেয়েটা এ ঘরে আসতে পারে। এই বন্দিশালা ঘিরে বড্ড কৌতূহল তার। আষ্টি পিষ্টে ধরে কাল কুঠুরি ঘরে এসেও চমকিত হল ইফরা আসেনি কুঠুরি ঘরে। দুজন নতুন লোক রাখা হয়েছে কুঠুরি ঘরে।
এরফাদ নেই, তাকে রাজধানীতে পাঠিয়েছে আরাধ্য। তার যাবার কথা ছিল, তবে এফরার নিরাপত্তার কথা ভেবে যাওয়ার সাহস হয়ে ওঠেনি। কুঠুরিতে এসে হাঁকছালো, নুরুজ্জামান, নুরুজ্জামান। আদ্যটাকে এক যুবক বেরিয়ে এলো। গায়ের রং তামাটে, চুলগুলো ভেড়ার লোমের মতো কোঁকড়ানো, পরনে এক লুঙ্গি আর সাদা রঙের এক গেঞ্জি, পোশাকের উপরে কালো এক শাল জড়িয়েছে। কুটির ঘরে শীতাতপ হতে রক্ষাতে শালকে হাতিয়ার করেছে। আদ্য জিজ্ঞেস করলো, কেউ এসেছিল? না তো ছোট নবাব, কারো আসার কথা রয়েছে? কেউ আসেনি? আগে না ছোট নবাব। আর্ধর কপালে চিন্তার ভাঁজ ফুটলো। সে আবারও জিজ্ঞেস করলো, সত্যি বলছো কেউ আসেনি? বারবার একই প্রশ্নে খানিক বিচলিত হলো নুরুজ্জামান। শুষ্ক ঢোক গিলে বলল, কসম কইতেছি কেউ আসেনি ছোট নবাব। আর্ধর গলা শুকিয়ে এলো, কণ্ঠের কথাগুলো দলা পাকিয়ে আটকে রয়েছে। এ কেমন অনুভূতি হচ্ছে সত্যি সে বুঝে উঠতে পারছে না। একটু সরে গিয়ে মাটির খাটের উপর বসে পড়ল। নুরুজ্জামান প্রশ্ন করল, আপনি কি অসুস্থতা অনুভব করছেন ছোট নবাব? আরাধ্য কেমন দৃষ্টিতে জানি তাকালো। নুরুজ্জামান এই দৃষ্টির সাথে পরিচিত নয়। আরাধ্য কাপা গলায় বলল, এক গ্লাস পানি আনো নুরুজ্জামান, পানি খাবো। নুরুজ্জামান পানি আনতে ছুটল। আরাধ্য করল কি, চিত হয়ে শুয়ে পড়ল। অস্থিরতায় শরীর ঘেমে উঠছে। কুঠিরে শীতলতা তাকে স্পর্শ করছে না হয়তো। কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা। নুরুজ্জামান পানি এনে ডাকলো, ছোট নবাব। এনেছো? এনেছি ছোট নবাব। আরাধ্য উঠে বসলো। পানি গ্লাস হাতে নিয়ে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করলো। নুরুজ্জামান আবার বলল, একখান কথা বলি ছোট নবাব। আরাধ্য নুরুজ্জামানের চোখের দিকে তাকালো। নুরুজ্জামান বলল, রেজা ভাইয়ের খবর কি ছোট নবাব? আজ গোটা দিনে একবারও এলো না। রেজা কামে গেছে, রেজা কামে গেছে, শেষ হইলেই আসবো। তুমি এদিকের খেয়াল রেখো, আমি উঠছি। রেজা পুলিশের হাতে এটা আড়াল করলো আরাধ্য। রেজাকে নিয়ে আবারও কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয় সে। এটা তাদের সম্পর্কের কাতার পড়ে না। তবে এক তীব্র অস্থিরতা নিয়ে বেরিয়ে গেল কুঠুরি ছেড়ে। অস্থিরতার কারণ কি শুধু ইরা, নাকি আরও কিছু সংযোগ রয়েছে এতে? আরাধ্যর চেহারা দেখে এটা অন্তত নির্ধারণ করা সম্ভব নয়। শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইতছ নাকি। অন্ধকার ঘরখানা মুখরিত হয়ে উঠেছে গানের শব্দে। প্রতিটা শব্দ যেন দেওয়ালে বাড়ি খেয়ে কম্পিত হচ্ছে ঘরে। ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে ইফরা। তার কানে বাজছে কোথাও যেন কেউ কাঁদছে। পুরুষের কণ্ঠের গানের সাথে কান্নার শব্দ শুনতে পাচ্ছে সে। ইফরা আস্তে আস্তে উঠে বসলো। জিম ধরা মাথার সামনে দিকে তাকাতেই হারিকেনের হলুদ আলোতে একটা আবছা মানবের দেখা পেল। তখনও গান গাইছে লোকটি। ফোপানির শব্দ স্পষ্ট কানে আসছে। কি করুণ স্বরে গান ধরেছে সে। মুগ্ধ হয়ে শুনল কিছু সময়। হঠাৎ কি হলো কে জানে। ইফরা কাপা গলায় বলল, কে কে আপনি? থেমে গেল গান। তবে নড়ল না লোকটি। ইফরা আবারও জিজ্ঞেস করলো, কথা কেন বলছেন না? সামনে আসুন, চেহারা প্রদর্শন করুন। হঠাৎ উঠে দাঁড়ালো লোকটি। হারিকেনের আলোর দিকে ঝুঁকে গিয়ে এক মোমবাতি ধরিয়ে নিল। লোকটার পরনে সাদা পাঞ্জাবি, গায়ে শালের মতন কিছু একটা আছে হয়তো। ইফরা অন্ধকারে বুঝল না সে এখন অবধি এটা বুঝতে পারছে না এখন রাত নাকি দিন। যদি দিন হয়ে থাকে তবে এত অন্ধকার কেন? কোথায় রয়েছে সে? লোকটি এগিয়ে আসছে। যত কাছে আসছে হলুদ মোমের আলোতে স্পষ্ট হচ্ছে তার অবয়। একটু একটু করে কাছে এসে দাঁড়ালো ইফরার কাছে। শাল দিয়ে মুখের এক অংশ বেশ করেই আড়াল করা। লোকটি একবার ইফরার আশেপাশে চক্কর কেটে আবারও সামনে এসে দাঁড়ালো। ইফরা শান্ত হয়ে পর্যবেক্ষণ করলো লোকটির অবস্থান। ঠিক যে মুহূর্তে লোকটি স্থির হয়ে দাঁড়ালো, ইফরা বেশ চতুর বুদ্ধি আর দক্ষ যোদ্ধা নেই একটানে খুলে ফেললো লোকটির মুখ আড়ালে রাখা শালটি। স্পষ্ট হলো এক হলদে ফর্সা চেহারা। ইফরা অবাক কণ্ঠে আওড়ালো, ছোট খন্দকার আপনি? উড়ান শান্ত হয়ে তাকিয়ে আছে ইফরার দৃষ্টির পানে। তার চেহারায় কোনো ভাবনা প্রকাশ পেল না। নীরবে কাটলো কিছু সময়। দু একজোড়া চোখের মুগ্ধতা, অপর চোখ জোড়ায় কেবলই অবাকের রেশ। খানিক সময় বাদে শক্ত হয়ে এলো ইফরার চিবুক। দাঁতে দাঁত চেপে বলল, কোন মতলবে এনেছেন আমায়? এটা কোন জায়গা? উড়ান কথা বলছি না। ক্রোধ আরো বৃদ্ধি পেল। উত্তর করুন ছোট খন্দকার, কোন সাহসে আপনি তুলে এনেছেন আমায়? উড়ান এড়িয়ে গেল ইফরার প্রশ্ন। পকেট হতে ফোন বের করে কাউকে একটা কল করলো। মিনিটের মধ্যে ঘরে প্রবেশ
মিনিটের মধ্যে ঘরে দরজা খুলে প্রবেশ করলো একজন পুরুষ। বাইরে খানিক আলো নজরে এসেছিল দরজা খোলার পর। ইফরা নিশ্চিত হলো দিনের আলো ফুটেছে ধরণীতে। দুটো প্লেট এনে রেখে যায় লোকটি। আবারও অন্ধকার হয়ে যায় ঘরটি। এ কেমন স্থান? ইফরা আশেপাশে নজর ঘুরিয়ে বুঝতে চাইল, তবে উপায় নেই। অন্ধকারে দৃষ্টি বেশি একটা কুলিয়ে উঠল না। উড়ান খাটের একপাশে মোমবাতি রাখলো, হাত ধুয়ে খেতে বসলো। বড় বড় লোকমা তুলে খাচ্ছে লোকটি। ইফরার গা ঘিন ঘিন করছে তার খাওয়া দেখে। বড় বড় হাতে বড় বড় লোকমা তুলছে দেখে মনে হয় যেন কত বছর খায় না সে। ইফরা দৃষ্টি ঘুরিয়ে নিতে কেউ পারল না। একে একে প্লেটে সব তরকারি একত্রে করে চটকে খাবার মুখে তুলছে উড়ান। ইফরা মনে হলো সে একজন বদ্ধ উন্মাদ। অতি দ্রুত খাবার শেষ করলো উড়ান। ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো ইফরার নিকটে। কোনো প্রকার অনুমতি ছাড়াই তাকে টেনে নিয়ে বসলো বিছানায়। 2 প্লেটের ভাত মাখিয়ে ছোট ছোট লোকমা তুলে ধরলো ইফরার মুখের সামনে। ইফরা চট করে মুখ ঘুরিয়ে নিল। খানিক আগের উন্মোদনা স্বর্ণে আসতে গা গুলিয়ে এলো। উড়ান ভাতের লোকমা সামনে রেখে বলল, খেয়ে নাও প্রিয়তমা, ভাতের ওপর রাগ করতে নেই। ইফরা হাত সরিয়ে দেয় উড়ানের। কড়া গলায় বলে, আমাকে এখানে কেন এনেছেন ছোট খন্দকার? আমার প্রশ্নের উত্তর দিন। উড়ান ভাতের লোকমা সামনে রেখেই বলল, খেয়ে নাও প্রিয়তমা, আপনাকে মারতে আমার বড্ড কষ্ট হয়। তীক্ষ্ণ এক চাহনিতে তাকালো ইফরা। ভাতের লোকমার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বলল, পাগলের সুখ মনে মনে প্রবাদ নিশ্চয়ই শুনেছেন আপনি। আপনার কাজকর্মের ফলস্বরূপ আপনাকে পাগলের উপাধি দেয়া আমার ভুল বলে মনে হয় না। অনেক তো বললেন, আবার খেয়ে নিন। খেতে ইচ্ছুক নই আমি। ছোট নবাব আসার আগেই এই নাটক বন্ধ করুন, নয়তো। ভাতের প্লেট নামিয়ে রাখলো উড়ান। আরও কিছু এগিয়ে এসে বসে পড়ল। নয়তো কি প্রিয়তমা? নয়তো আপনার কলিজা ছিঁড়ে শিয়াল কুকুরকে খাওয়াবেন উনি। উড়ান হয়তো কোনো কৌতুক শুনল। ইফরা রাগান্বিত স্বরে চিপিয়ে চিপিয়ে বলা কথাগুলো বিন্দুমাত্র ভয় কাজ করলো না তার ভেতর। হাত উঁচিয়ে ইফরার গাল স্পর্শ করতে নিলে ইফরা কড়া গলায় ধমকে উঠল, এই দুঃসাহস করবেন না ছোট খন্দকার। ভুলে যাবেন না আমি অবলা নারী নই। এর প্রমাণ ইতিমধ্যেই আপনি পেয়েছেন। উড়ান চট করে হেসে ফেল। আপনি তেজস্বী তা অজানা নয়, তবে আপনি সাহসী নন। ভুল ধারণা বুঝছেন। বলছেন? ইফরা কিছুটা ঝুঁকে চোখে চোখ রেখে বলল, চোখের সামনে কারো জান নিয়ে সেই লোকের তাজা রক্তে পিপাসা নিবারণ করার ক্ষমতা যে নারী রাখে, তাকে অন্তত এত সহজ ভাববেন না। তবে এত সময় কেন লাগছে ওই আপনার প্রতিশোধ সম্পূর্ণ করতে? আপনি জানেন তো না, আপনার আম্মাজানে আত্মার শান্তি দিতে হলে মীর পরিবারের ধ্বংসের প্রয়োজন। আব্বাজান তো আপনাকে বলেছে কথাটা। ঠিক কতটা নির্মম মৃত্যু দিয়েছে সেই পরিবার আপনার আম্মাকে। ইফরা একটু চুপ থেকে বলল, প্রতিশোধ আমার, অথচ চিন্তিত আপনি। ফায়দা কি ছোট খন্দকার? শুধুই কি এই রাজনীতি নাকি ব্যতিক্রম কিছু? উড়ান একটু দমে গেল। চুপ থেকে বলল, ব্যতিক্রম কোনো কারণ নেই, তবে কারণ একটা রয়েছে। বুঝলে সরল সমীকরণের মতো, আর না বুঝলে কঠিন। বরফ কঠিনের পদবি বহন করলেও গলে কিন্তু তরলেই পরিণত হয়। তাহলে বোঝেন, কঠিন জীবনের গঠন কিন্তু নরম থেকেই হয়। উড়ান থেমে বলল, আমি আপনাকে ভালোবাসি প্রিয়তমা। যেহেতু ভালোবাসা স্বাভাবিক সংকলন, কখন কিভাবে হয়ে যায় ইহার কোনো ব্যাখ্যা নেই, তাই আমি মত প্রকাশ করলাম না। আপনার মতে যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে প্রিয়তমা, নয়তো আপনাকে পাওয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইফরা চমৎকার হাসলো। আমার মতামত ছাড়াই যখন আমাকে পাওয়া আপনার জন্য কঠিন, তবে বুঝে নিন আমি মতামত দিলেই আমাকে পাওয়া অসম্ভব। উড়ান ব্যথাতুর হাসলো। তবে কি বুঝবো? আমার প্রিয়তমা ঘরবন্দি হয়েছে, ভালোবেসে ফেলেছে তাকে। আপনি ভাবতেই পারেন, এতে আমি মত প্রকাশ করছি না। ইফরা উঠে দাঁড়ালো। ঘরের কোণে রাখা মশালগুলো থেকে একটা হাতে নিল। হারিকানের কাছে এসে তাতে আগুন দিল। অবশিষ্ট 3 মশালের আলো দিল। অন্ধকার ঘরে আলোকিত হয়ে উঠল। আগুনের হলুদ আলোতে চেহারায় এক অদ্ভুত আকর্ষণ করছে ইফরা। উড়ান বসা ছেড়ে একটু একটু করে এসে দাঁড়ালো ইফরার সামনে। কতখানি মায়া জড়ানো এই সাদামণির চোখ। ইফরা তাকালো। এই চোখের দৃষ্টিতে কেবল বিষের চাষ হয়। সেই বিষের তীব্রতা মারাত্মক, মৃত্যু হবে। বলছেন? ইফরা মশাল রেখে বলল, বলছি। উড়ান হতাশায় নিঃশ্বাস ফেলল। ইফরা আবারও বলল, যেতে দিন, বিপদ বাড়াবেন না। তোমার যাওয়া হবে না মেয়ে, এ আশা মন থেকে মুছে ফেল।
আবারও বদ্ধ দরজা খুলে কেউ প্রবেশ করেছে ঘরে। উড়ান ইফরা দুজনেই উল্টা ঘুরে আগমনী লোকটিকে দেখলো। উড়ান একটু অবাকের সাথেই বলল, ভাইজান তুমি? সকাল 10টা নাগাদ থানায় আসলো কাব্য। ঘুম জাগা চোখ দুটো লালচে হয়ে থাকলো, সাজগোজ ফিটফাট। কাব্য এসে বসলো। টেবিলের ওপর নীল রঙের দুটো ফাইল রাখা, সেদিকে খেয়াল না দিয়ে কনস্টেবলকে ডেকে কড়া লিগারের 1 কাপ চা দিতে বলল। চা আসার ফাঁকে জেলের দিকে একবার এগিয়ে যায় কাব্য। রেজাকে দেখা প্রয়োজন। কাব্য এগিয়ে এলো জেলের দিকে। যথাস্থানে এসে অবাক হলো সে। বেধড়ক মারা হয়েছে রেজাকে। দেখে বোঝা যাচ্ছে কাল সারা রাত কঠিনতম নির্যাতনের শিকার হয়েছে ছেলেটি। কাব্য জেলের ভেতর প্রবেশ করলো। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রেজাকে। ছেলেটা জ্ঞান হারিয়েছে হয়তো। কাব্যর চোখ যেন ঝাপসা হয়ে আসছে। মেঝেতে রক্ত পড়ে রয়েছে। কাব্য আস্তে করে চোখ বুজে কল্পনা করতে লাগলো কেউ বারবার আঘাত করছে রেজাকে। রেজা গলগল করে রক্ত বমি করছে। 2 স্থানে রক্তের দাগ। কাব্য আন্দাজ করলো রেজা বার 2 বমি করেছে। হাতে বাঁধা স্থানে গাঢ় করে রশির দাগ পড়েছে। কাব্য অনুভব করলো ঠিক কতটা কষা করে বেঁধে রাখা হয়েছে তাকে। ঠোঁটের কাছে রক্ত শুকিয়ে আছে। কাব্য আবারও চোখ বুঝে ভাবলো কেউ জোরে জোরে থাপ্পড় মেরেছে রেজাকে। গলার কাছে আঁচড়ে দাগ। কেউ কি গালটা চেপে ধরেছিল? হবে হয়তো। হাতের কাছে দড়িগুলো এড়িয়ে যেতে পারল না কাব্যের চোখ। কেউ বেল্ট জাতীয় কিছু একটা দিয়ে পিটিয়েছে, যার ফলস্বরূপ হাতের বিভিন্ন অংশের চামড়া কালো হয়েছে। রেজার পরনে এক কালো সেন্ডো গেঞ্জি। পিঠের উন্মুক্ত স্থানের দাগগুলো দেখে বুক শুকিয়ে আসে কাব্যর। কাব্য একবার ছুঁয়ে দেখতে চাইল আঘাতের স্থানগুলো। করলো তাই। কাপা কাপা হাতে ছুঁয়ে দিল। একটুখানি কেঁপে উঠল রেজার শরীরটা। কাব্য দ্রুত হাত সরিয়ে নিল। একটু বাদে আবারও অপর এক ক্ষত স্থানে হাত ছুঁয়ে দিল। রেজা সজাগ হলো। ব্যথাতুর কেটে যাওয়া স্থানে শীতল হাতের স্পর্শে জ্বালা ধরিয়েছে। রেজা চোখ কুঁচকে বলল,